নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী চলে এসেছি সোজাসাপটা আইনের ভাষায় একটা নতুন টপিক, লিগ্যাল টপিক আলোচনা করতে। ইনজাংশনের ব্যাপারে। ইনজাংশনটা কী, কয় ধরনের হয়, কখন এটা প্রয়োগ করতে হয়, এই ইনজাংশন অ্যাপ্লিকেশন করতে গেলে কী কী অথেন্টিক ডকুমেন্টস লাগে, সেই সমস্ত বিষয়ে আজকে সবিস্তারে একটু আলোচনা করব আপনাদের সামনে। আর তার আগে বলে নিই, আপনারা সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি। যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর আমার নতুন সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাইলের পৃথিবীর সোজাসাপটা প্লেলিস্টে সোজাসাপটা আইনের ভাষায় আমার সমস্ত লিগ্যাল ব্লগগুলো আপনারা পেয়ে যাবেন। আর দেরি না করে আমি শুরু করি। ইনজাংশন কি? কোর্টের নির্দেশনামা বা আদেশনামা। ঠিক আছে, এই ইনজাংশনটা কিন্তু সিভিল কেসের ক্ষেত্রেই বিশেষভাবে দেখা যায়। ইনজাংশন তিন ধরনের হয়ে থাকে। এক হচ্ছে অ্যাড ইন্টারিম ইনজাংশন, দ্বিতীয় হচ্ছে টেম্পোরারি ইনজাংশন এবং তৃতীয় হচ্ছে পার্মানেন্ট ইনজাংশন। তো ইনজাংশনটা কখন আমরা প্রয়োগ করব এবং কিভাবে প্রয়োগ করব? তো একটা প্রপার্টি, ধরুন প্রপার্টি দু ধরনের হয়, স্থাবর অস্থাবর। ইংরেজিতে যেটাকে বলে মুভেবল ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি মানে স্থাবর সম্পত্তি যেটা, সেটার ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই যে ধরুন এর একটা সম্পত্তি আছে, কিন্তু সেটা তার সম্পত্তি যে ডিফেন্ডেন্ট যে মানে যে বিবাদী, সে যে বিবাদী হবে আর কি, সে কিন্তু প্রমাণ করবে যে এটা তার সম্পত্তি নয় এবং সেই সম্পত্তির ওপরে সে অবাঞ্ছিতভাবে প্রবেশ করবে এবং কোনো কনস্ট্রাকশন করার চেষ্টা করবে। এই যে পটভূমিটা, এই পটভূমিতেই কিন্তু তিনি কিন্তু ইনজাংশন অ্যাপ্লিকেশন ফাইল করতে পারে জুরিসডিকশন ওয়াইজ বিফোর দ্য সিভিল কোর্ট, নট ক্রিমিনাল কোর্ট, সিভিল কোর্ট। ঠিক আছে, তো এই অ্যাড ইন্টারিম ইনজাংশন প্রথমে অ্যাপ্লিকেশনটা ফাইল করতে হয় এবং এই অ্যাড ইন্টারিম ইনজাংশন ফাইল করার পূর্বে আমাদের কিন্তু অবশ্যই থানায় একটা জিডি করতে হবে এবং ওই জিডির যে কপি সেটা নিজের কাছে রাখতে হবে এবং আমরা একটা অ্যাপ্লিকেশন করে তার সাথে যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আছে, যে ডকুমেন্টের রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমাদের অ্যানেক্সার করে কোর্টের কাছে জমা দিতে হয়। সেই ডকুমেন্টসগুলো কি? অবশ্যই যিনি বাদী, মানে ধরুন এই বিবাদীর এই ব্যবহারে বা বিবাদী যে তার সম্পত্তির উপরে একটা ইলিগাল কনস্ট্রাকশন করছে, সে ক্ষেত্রে যে তিনি ইনজাংশনটা চাইছে কোর্টের ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে পিটিশনার হচ্ছে তিনি কি করবেন, তার যে একটা দলিল, মানে তিনি যে ওই ইমুভেবল প্রপার্টির মালিক, সেটার জন্য দলিল দরকার, দলিলটা লাগবে, পর্চা লাগবে এবং ইলেকট্রিসিটি বিল, তিনি যে সেখানে বসবাস করছেন, তিনি যে সেখানের পার্মানেন্ট বাসিন্দা, সেটার জন্য ইলেকট্রিসিটি বিল বা গ্যাসের বিল, এই ধরনের ডকুমেন্টস কোর্টের কাছে প্রডিউস করতে হবে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কোনো সিভিল কেসের ক্ষেত্রে কোর্টের কাছে যখন আমরা অ্যাড ইন্টারিম ইনজাংশনের অ্যাপ্লিকেশন করব, সেই ডকুমেন্টসগুলো যেন খুবই অথেন্টিক হয়, নচেত কিন্তু এই অ্যাপ্লিকেশন খারিজ কোর্ট করে দিতে পারে, করে দেয়। ঠিক আছে, সেই ডকুমেন্টসগুলো যেমন দলিল, পর্চা, তিনি যে খাজনা দিচ্ছেন, ROR, সেগুলোর প্রত্যেকটা জিনিস যেন অথেন্টিক হয়, সেটা ওই অ্যাড ইন্টারিম অ্যাপ্লিকেশনের সাথে অ্যানেক্সার করে কোর্টের সামনে মানে প্রেজেন্ট করতে হবে এবং কোর্ট তখন বিচার বিবেচনা করে দেখবে যে সত্যি এই জমি বা এই প্রপার্টির মালিক তখন তিনি তাকে অ্যাড ইন্টারিম ইনজাংশনের যে অর্ডারটা সেটা গ্রান্ট করলে 24 ঘন্টার মধ্যে যিনি বিবাদী মানে যিনি ডিফেন্ডেন্ট, তার কাছে কিন্তু ওই অর্ডার পিটিশন সমস্ত কপিটা পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করে দিতে হবে এবং যাতে করে ডিফেন্ডেন্ট কিন্তু একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে অবজেকশন জমা দিতে পারে বিফোর দ্য কোর্ট। ঠিক আছে, এবার কিন্তু এই মামলাটা 2 বছর 3 বছর চলতে থাকে এবং এই 2 বছর 1 বছর 3 বছর যত বছরই মামলাটা চলে, তখন কিন্তু কোর্ট একটা টেম্পোরারি ইনজাংশন
ইনজাংশনের অর্ডার দিয়ে থাকে। আমি প্রথমেই বলেছি যে ইনজাংশন হচ্ছে একটা কোর্টের নির্দেশনামা। কোর্ট তখন নির্দেশ করে যে যতদিন মামলাটা চলছে, অ্যাড ইন্টারিম ইনজাংশনটা আপনারা বুঝতে পেরেছেন, তারপর হচ্ছে টেম্পোরারি ইনজাংশন। টেম্পোরারি হচ্ছে যখনই বিবাদী মানে অবজেকশন ফাইল করলো, তখন তাহলে বাদী এবং বিবাদীর মধ্যে যুদ্ধ শুরু হলো, এবং যুদ্ধ শুরু হওয়ার ফলে ওই টাইম পিরিয়ডে কিন্তু টেম্পোরারি ইনজাংশনটা জারি থাকে, এবং এইভাবে মামলা এগোতে থাকে 1 বছর 2 বছর যতদিন সময় লাগে। এরপরে কিন্তু উভয় পক্ষের উকিল ক্রস এক্সামিন করতে শুরু করে। ক্রস এক্সামিনের পরে কিন্তু কোর্ট বিচার বিবেচনা করে পার্মানেন্ট ইনজাংশন দেয়, এবং এই পার্মানেন্ট ইনজাংশনটা কিন্তু সারা জীবনের জন্য বহাল থাকে। ঠিক আছে, কোর্ট সমস্ত বিচার বিবেচনা করে লাস্টে করলাম জিডির পরে, তারপরে হচ্ছে গিয়ে টেম্পোরারি ইনজাংশন কোর্ট অর্ডার করলো যে যতদিন মামলা চলবে ততদিন। তারপরে সমস্ত যুদ্ধ মিটে যাওয়ার পরে, সমস্ত ক্রস এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে কোর্ট একটা সিদ্ধান্তে আসে যে একে মানে যার আর কি প্রপার্টি তাকে মানে বিবাদীর এগেনস্টে তারপরে মানে যার প্রপার্টি তারপরে এবং বিবাদীর এগেনস্টে গিয়ে পার্মানেন্ট ইনজাংশনটা গ্রান্ট করে, এবং এই পার্মানেন্ট যে ইনজাংশন সেটা কিন্তু অবশ্যই সারা জীবনের জন্য বহাল থাকে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন যে এই ইনজাংশন ব্যাপারটা অনেকটা ভাস্ট। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝালাম যে কি কি করতে হবে, কখন আমরা ইনজাংশনটা ফাইল করতে পারি। অবশ্যই আমি বারবার বলছি, এটা সিভিল কেসের ক্ষেত্রে বা সিভিল স্যুট দেওয়ানি মামলার ক্ষেত্রেই এগুলো হয়, যেগুলো ইমুভেবল প্রপার্টি বা স্থাবর সম্পত্তি, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে যখন ইললিগাল মানে কনস্ট্রাকশন অন্য তরফ করে, তখনই কিন্তু একজন মানুষ এই ইনজাংশন বা এই কোর্ট, এই জিডি এর পথ বেছে নেন। তো আশা করি পুরোটা আপনাদের বোঝাতে পারলাম। আর একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনের ক্ষেত্রেও দিয়ে বলছি এবং কোর্ট কেসের ক্ষেত্রে দিয়েও বলছি, আমি লয়ার হয়েই আমি এই কথাটা বলছি। সবাই ভাবেন যে লয়ার যারা হন, অ্যাডভোকেট যারা হন, তারা সর্বদা মিথ্যে কথা বলেন। একদমই না, সবাই একরকম হয় না। যদি আপনি সৎভাবে সমস্ত ডকুমেন্টস অথেন্টিকভাবে, যেটা আপনার অরিজিনাল ডকুমেন্ট, সেগুলো কোর্টের কাছে প্রডিউস করেন, কোর্ট তখন কিন্তু অবশ্যই সেটা মেনে আপনাকে সঠিক অর্ডার দিতে বাধ্য। সুতরাং সর্বদা মানে সৎভাবে লড়াই করবেন, তাহলে কিন্তু জয় আপনারই হবে আলটিমেট। এটা আমার মানে কি বলবো, আমার একটা অ্যাডভাইস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই। পরে কোনো লিগাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর আমার যে ফোন নাম্বার সেটা আমার ভিডিওর ওপরে দেখা যাচ্ছে এবং ডেসক্রিপশন বক্সেও আমি লিখে দেব। আর আরেকটা কথা, অনেকেই আমাকে ফোন করছেন, ফোনে আমার থেকে অ্যাডভাইস চাইছেন। আমার পক্ষে সেটা তো সম্ভব না। আপনাদের সমস্যা অবশ্যই সলভ করার জন্যই আমি আছি। আপনারা আমার ফোন নাম্বার নিন, হোয়াটসঅ্যাপ করুন এবং আমার চেম্বারে এসে আমার সাথে যোগাযোগ করুন 9674380545 এই নাম্বারে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সতর্ক থাকবেন।